আগে তোমার নামটা বলো। আমার নাম ওয়াহিদা রহমান। কোথা থেকে এসেছো? আমি আসাম থেকে। আসাম থেকে, আচ্ছা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 12ই জুলাই 2025 আর আজ আমরা আমার নিজের শহর, আমাদের সবার প্রাণের শহর কলকাতা ভ্রমণে বেরিয়েছি। কলকাতা ভ্রমণ মানে কলকাতা শহরের সর্বপ্রথম ইলেকট্রিক ওয়াটার মেট্রো ঢেউ চড়তে আমরা চলে এসেছি। ওয়াটার মেট্রো বা ওয়াটার ক্রুজ। এই ঢেউ কখন কিভাবে ছাড়ে, এই ঢেউয়ে চড়ার টিকিট মূল্য কত, কি কি ক্রাইটেরিয়া আছে, সপ্তাহে কদিন এটি চলে, কোথা থেকে ছাড়ে, কি কি জিনিস দেখায়, কতক্ষণ সময় লাগে, এই সব কিছু সম্পূর্ণ তথ্য নিয়ে আজকে আমাদের এই ভিডিও। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের একটি করে নতুন ভিডিও আসে। মাঝে মাঝে আমরা টুকটাক বোনাস ভিডিও দিয়ে থাকি আপনাদের মনোরঞ্জনের জন্য। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে ফেলি আজ আমাদের নিজের শহর ভ্রমণের নতুন আর এক গল্প। প্রথমেই বলি যে এই ঢেউ চড়তে গেলে আপনারা কিভাবে আসবেন কলকাতা মিলেনিয়াম পার্কে। মিলেনিয়াম পার্কে কীভাবে আসতে হয় সেটা আপনারা কম বেশি সবাই জানেন, তাও সুবিধার জন্য বলে দিই। আমি এসেছি শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা স্টেশনের বাইরে থেকে প্রচুর বাস রয়েছে, আপনারা বাস নিতে পারেন। আমি যেমন একটা ক্যাব করে নিয়েছিলাম, আমার ওই 190 টাকা মতন পড়েছে, ওটা দেখে নেবেন ওলা উবেরে কীরকম রেট আছে। তাছাড়াও আপনারা মেট্রো করে চলে আসতে পারেন চাঁদনি চকে। চাঁদনি চক থেকেও একদমই কাছে এটা। আর চক্র রেলে যদি আসেন তাহলে আপনারা বিবাদীবাগ স্টেশনে নামতে পারেন। বিবাদীবাগ স্টেশন মানে রেল লাইনের একদম পাশেই মিলেনিয়াম পার্কটা। এই রেল লাইন ক্রস করলে একদম উল্টো দিকে এখানে রয়েছে পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের একটা অফিস, এখান থেকেই আপনাদেরকে টিকিট কাটতে হবে। আপাতত এই ঢেউয়ে চড়ার জন্য, এই রিভার ক্রুজটায় চড়ার জন্য অনলাইন কোনো টিকিটের অপশান নেই, আপনাদেরকে অফলাইনে এখানে এসে লাইনে দাঁড়িয়েই টিকিটটা বুক করতে হবে। আর সেই জন্যই আপনারা চেষ্টা করবেন উইকেন্ডে যদি আসেন, অর্থাৎ শনি রবিবারে যদি আসেন সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি আসবার। আমি যেমন আজকে একদম স্কুল থেকে টানা চলে এসেছি, এসে আমি দেখলাম যে এসিতে টিকিট প্রায় নেই, আর 3-4টে মতো টিকিট ছিল, তাই এসির টিকিটটা পেয়ে গেছি। কিন্তু এখন যারা আসছেন মানে এখন কিন্তু 3:35 বাজে, আমি এখানে এসেছি 3:10 নাগাদ, এসে আমি আগে টিকিটটা কেটেছি ওই কারণে। এখন যারা আসছেন তারা কিন্তু এসির টিকিট আর পাবেন না, প্রায় 1 ঘন্টা আগে এসেও এসির টিকিট পাচ্ছেন না। তো এটা মাথায় রেখে আপনারা কিন্তু সেইভাবে সময় অ্যাডজাস্ট করে আসবেন। আর নন এসিরও টিকিট আছে, নন এসিতে টিকিটের দাম হচ্ছে 200 টাকা করে, আর এসিতে টিকিটের দাম পড়বে 300 টাকা করে। এটা প্রত্যেক দিন বিকেল 4:30-র সময় মিলেনিয়াম পার্কের যে জেটিঘাট রয়েছে সেখান থেকে ছাড়ে। শুধুমাত্র বুধবার দিন এই ঢেউ ছাড়ে না, এটাও মাথায় রাখবেন। এবং যদি বিশেষ পরিবেশ পরিস্থিতির কারণে এটা ক্যান্সেল হয় তাহলে সেক্ষেত্রে ওনারা এখানে নোটিশ বোর্ড দিয়ে সেটাকে বাতিল করে দেন। যেমন গতকাল দেখছি যে ক্যান্সেল ছিল, মানে গতকাল কিন্তু শুক্রবার ছিল, তাও এটা ক্যান্সেল করা হয়েছিল, হয়তো ওয়েদারের কারণে বা যে কোনো কারণেই হোক। যাই হোক, আপনাদেরকে টিকিট কাউন্টারটা দেখিয়ে দিই। আমাদের এখন হাতে খানিকটা সময় আছে, পাশে অনেক চায়ের দোকান আছে, চা বিস্কুট খাবার দাবার খেয়ে নিতে পারেন এখান থেকে। একটু মিলেনিয়াম পার্কের ভেতর থেকেও ঘুরে আসতে পারেন, আমরাও একটু ঘুরে নেব, তারপরে যাব আমাদের রিভার ক্রুজে। আচ্ছা, এই জেটিঘাট থেকে কিন্তু উইকেন্ডে নন এসি রিভার ক্রুজও ছাড়ে, সেটা কিন্তু প্রতি উইকেন্ডে ছাড়ে, সেটাতেও আপনারা চড়তে পারেন। এটা 1.5 ঘন্টা মতন পুরো গঙ্গাবক্ষে ঘোরাবে, আর ভাড়া হচ্ছে 190 টাকা মতন। ওটা আমরা আগেও করেছিলাম, বেশ মানে মজা হয়, আনন্দ হয়, চাইলে আপনারা ওটাও করতে পারেন। টিকিট কাউন্টারের পাশেই এরকম চা স্ন্যাক্সের দোকান রয়েছে, এখানে ফাস্ট ফুডও বেশ কিছু পাওয়া যায়, তবে এখানে ফাস্ট ফুডের দিকে না গিয়ে প্যাকেটজাত দ্রব্য এবং চায়ের মধ্যে সীমাবদ্ধ থাকাই ভালো। এখন ঘড়িতে সময় 3:40। 3:40-এর সময় এক্ষুনি অ্যানাউন্স করলো এই পরিবহন নিগমের অফিস থেকে যে ঢেউয়ে পুরো হাউসফুল, এসি নন এসি কোথাও আর কোনো টিকিট নেই। এখন শুধুমাত্র যেটা বললাম কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ যেটা রয়েছে সেইটার কয়েকটি টিকিট রয়েছে 5টার স্লটে, ওইটার টিকিট এখনও বিক্রি হচ্ছে, তবে যা লাইন পড়েছে আমার মনে হয় ওইটার টিকিটও আর বেশিক্ষণ থাকবে না।
তো সেই কারণে আমি যেটা বলছিলাম যে উইকেন্ডে যদি আপনারা আসেন চেষ্টা করবেন 2:30 থেকে 3টের মধ্যে এখানে চলে আসবার, তাহলেই একমাত্র টিকিট পাওয়ার সম্ভাবনা আছে। আর যেহেতু এটা অনলাইন এখনও চালু হয়নি, অফলাইনেই কাটতে হবে এবং দিনের দিন কাটতে হবে, মানে ওনারা কালকের টিকিট আজকেও দেবেন না, কালকেরটা কালকেই কাটতে হবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে একটু আগে আগে আসতে হবে, এসে টিকিটটা কাটতে হবে। আমরা যেহেতু অনেকটা আগেই চলে এসেছি, এখন তো ছাড়তে অনেকটা দেরি আছে, ক্রুজ 3:45 বাজে। পাশেই রয়েছে মিলেনিয়াম পার্ক, তাই একটু মিলেনিয়াম পার্কের ভিতরটা থেকে ঘুরে আসি, তারপরে এসে ক্রুজে চাপবো। আচ্ছা, এই পার্কে কিন্তু টয়লেট রয়েছে, আর এই মিলেনিয়াম পার্কে ঢোকার জন্য আলাদা করে আর কোনো টিকিট কাটতে হয় না, এটা প্রবেশ অবাধ। মিলেনিয়াম পার্কের ভিতরে ঢুকলাম, এখান থেকে খুব সুন্দর গঙ্গার ভিউ, হাওড়া ব্রিজের ভিউ এবং পাশে সমস্ত ভেসেল, স্পিডবোট, ক্রুজ সবটাই দাঁড়িয়ে আছে। আমাদের ক্রুজটা প্রবাবলি ওই দিকটাতে দাঁড়িয়ে আছে, গাছপালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। আর এখানে অনেক মানে ক্রুজ, বোট, জেটি, ঘাট সবটাই রয়েছে। ভীষণ সুন্দর এই জায়গাটা, তো বিকেলে বসে থাকার জন্য, সময় কাটাবার জন্য একেবারে আদর্শ। এখানে হাতে সময় নিয়ে আসতে হবে বিকেলের দিকে, দারুণ জায়গা। গঙ্গার হাওয়া খেতে খেতে নিজের সাথে অথবা নিজের পছন্দের মানুষটির সাথে মনের কথা বলার জন্য এটি একদম আদর্শ একটি জায়গা। 4:15 বাজে, আমাদের লাইন ছেড়ে দিয়েছে। তো এখন আমরা এই যে শিপিং জেটিটা আছে, জেটির মধ্যে যাচ্ছি। এখানে তো টিকিট দেখিয়েই ঢুকতে হবে। চলে এসেছি আমরা ঢেউয়ের কাছে। এই আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে কলকাতার প্রথম রিভার ক্রুজ, ইলেকট্রিক রিভার ক্রুজ ঢেউ। এই দিকটা মানে উঠে ডান দিকটা হচ্ছে এসি, আমাদের এসির টিকিট আছে আপনারা জানেন, আর বাঁ দিকটা হচ্ছে নন এসি। এই হচ্ছে পুরো ব্যাপারটা। এখন আমরা জেটিতে দাঁড়িয়ে আছি, এইখানে লেখা রয়েছে নামটা, দেখতে ভীষণ সুন্দর। এই যে লেখা রয়েছে নামটা কাঠের ওপরে, আর যেটা ক্রুজটা দেখতে করেছে লুকটা কিন্তু ভীষণ সুন্দর, বেশ ভালো লাগছে। আর এত এত মানুষ এসেছেন আজকে, এই জন্য আরও বেশি ভালো লাগছে। আশা করি এই 2 ঘন্টার একটা অনবদ্য জার্নি হতে চলেছে। 4:20 প্রায় বেজে গেছে, কিছুক্ষণের মধ্যেই স্টার্ট হয়ে যাবে আমাদের রিভার ক্রুজ। সবটাই আপনাদের সাথে আমরা শেয়ার করে নেব। সামনে থেকে এক ঝলক দেখলে মনে হতেই পারে জলের উপর একটা মেট্রো রেলের বগি বসানো রয়েছে। আচ্ছা, আমরা কিন্তু উঠে পড়েছি, মানে আমরা এন্ট্রি করে তারপরে বাইরে এসে জেটিতে দাঁড়িয়ে এই ভিডিওটা করছি, কারণ ওনাদের হিসাব করতে না হলে অসুবিধা হবে যে কতজন উঠেছে। টোটাল এই ঢেউতে 100টা সিট রয়েছে, তার মধ্যে 70টা রয়েছে নন এসি, 30টা রয়েছে এসি। যেটা আমি বলেছিলাম, নন এসির ভাড়া 200 টাকা এবং এসির ভাড়া 300 টাকা। এই ভাড়ার মধ্যেই কিন্তু রয়েছে টিফিন এবং জলের বোতল ইনক্লুডেড। আমাদেরকে ওঠার সাথে সাথে হাতে একটি করে প্যাকেট এবং একটা ছোট্ট জলের বোতল দিয়ে দেওয়া হয়েছে। এই হলো এন্ট্রি গেট। এখান থেকে ঢুকে ডান দিকে এই যে দরজাটা, এটাই হচ্ছে এসির দরজা, যেখানে আমরা আমাদের ব্যাগ রেখে এসেছি। এখানে 3:4:3 এই অনুপাতে বসবার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর ঠিক তার পিছন দিক থেকে এখানে রয়েছে এসকেপ রুট, অর্থাৎ আপৎকালীন অবস্থায় যদি পড়ি তাহলে এই রাস্তা দিয়েই আমাদেরকে পলায়ন করতে হবে। তবে ক্রুজের এই অংশটি যাত্রীদের কাছে সবচেয়ে আকর্ষণীয়, কারণ এখান থেকেই সবচেয়ে সুন্দর বাইরের দৃশ্যাবলী দেখা যায়। আচ্ছা, আমরা এখানে যেটা নন এসি কম্পার্টমেন্ট আছে তার লাগোয়া যে ডেকটা আছে সেখান থেকে দাঁড়িয়ে পিছন থেকে দেখাচ্ছি নন এসি কম্পার্টমেন্ট। সামনে এগুলো রয়েছে এমার্জেন্সি পারপাসের জন্য। আর এই হলো পুরো নন এসি কম্পার্টমেন্টের সিটগুলো। প্রত্যেকটি সিটের তলায় লাইফ জ্যাকেট দিয়ে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছি। ব্যবস্থা বেশ ভালো, তবে এই পুরো জায়গায় আমি কোনো টয়লেট দেখতে পাচ্ছি না। আমি জিজ্ঞেস করছি, যদি টয়লেট থাকে তো অবশ্যই আমি বলে দেবো আপনাদেরকে। আদারওয়াইজ এই নন এসি কম্পার্টমেন্টে কিন্তু পাখার ব্যবস্থা রয়েছে, ফ্যান চলছে। দুদিকে দুটো এরকম ছোট ছোট ডেক রয়েছে। এই হলো আর একটা ডেক। এদিক থেকে এখন পুরো নদীর ভিউটা আছে। এখনও ছাড়েনি, আমাদের 4:30, 4:35 বাজে। এই নন এসি সেকশনে এরকম একটি লাইফ জ্যাকেটের ওয়ার্ড্রবও রয়েছে। আমাদের ক্রুজ ছাড়বার সময় হয়ে গিয়েছে, আর আমাদের যে এসি কম্পার্টমেন্ট তার মধ্যে আমরা চলে এলাম এখন। এইখানে 30টা সিট রয়েছে, যেটা আমি বলছিলাম। এখানে আমরা ব্যাগ রেখে গিয়েছিলাম। এইখানের 2টো সিট রয়েছে আমাদের। আর এই জায়গাতে এই যে এখানেও প্রত্যেকটা সিটের নিচে কিন্তু লাইফ জ্যাকেট দেওয়া রয়েছে। আর এখানে এই যে আমাদের
টিফিন দিয়েছিল, জানি না টিফিনে কি দিয়েছে। আর এরকম একটা ছোট্ট পুচকি জলের বোতল। তার সাথে এখানে যেটা সুবিধা দেখতে পাচ্ছি যে এখানে প্লাগ পয়েন্ট রয়েছে, চাইলে আপনারা মোবাইল চার্জ করতে পারবেন। এখানে সিসি ক্যামেরা রয়েছে, একটা এমার্জেন্সি অ্যালার্ম রয়েছে। তবে যেটা নেই সেটা হলো টয়লেট। এখানে মানে এই ক্রুজটাতে কোনো টয়লেটের ব্যবস্থা নেই। আর যেহেতু খুবই কম সময়ের জন্য, সেই জন্য এমনিতে অসুবিধার কিছু নেই। বাচ্চারা থাকলে তখন একটুখানি অসুবিধা আছে। তবে আমার মনে হয় যে বেশ ভালো লাগবে। এখান থেকে এই দিকেও পুরো কাঁচ দিয়ে ভিউটা রয়েছে, আর এই দিকেও এরকম কাঁচের জানলা রয়েছে। আর সামনে কিন্তু কোনো রকম এখানে ভিউ নেই, ভিউটা দুদিকেই রয়েছে। এসি যে কম্পার্টমেন্ট, সেটার সামনেটা কিন্তু পুরোটা ব্লক রয়েছে। সামনেটা এখানে রয়েছে ক্যাপ্টেনের কেবিন, সেজন্য সামনেটা একদমই ব্লকড, ভিউটা দুদিকে রয়েছে। তবে পুরোটাই দুটো এসি লাগানো রয়েছে, আর দুদিকে সিসিটিভি এমার্জেন্সি অ্যালার্ম রয়েছে দেখতে পাচ্ছি। একটু একটু করে আমাদের ক্রুজ মুভ করছে। ঠিক 4:40 বাজে আমাদের ক্রুজ ছেড়ে দিল মিলেনিয়াম পার্কের জেটি, আর আমরা আগামী 2 ঘন্টার জন্য গঙ্গা বক্ষে ভেসে আমাদের এই ক্রুজ যাত্রাকে এনজয় করব। দারুণ লাগছে, কলকাতার বুকে এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এবং মানুষের মানে উইকেন্ড স্পেন্ড করবার জন্য, বা যারা দূরে কোথাও যেতে পারেন না, আমাদের শহরের মধ্যেই এই গঙ্গাতে এত সুন্দর একটা উইকেন্ড স্পেন্ড করবার জায়গা রয়েছে, সুন্দর সময় কাটানোর ব্যবস্থা রয়েছে, এবং সেটাকে আরও সুন্দর করবার জন্য এই যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে, এটা বেশ প্রশংসার দাবি রাখে। তবে আমার মনে হচ্ছে যে 100টা সিট বড্ডই কম পড়ে যাচ্ছে। প্রচুর মানুষ আসছেন, প্রচুর মানুষ চাইছেন। এটাতে মানে আরেকটু সংখ্যা এটার বাড়ানো দরকার, মানে সিট ক্যাপাসিটি হোক বা এর নাম্বার অফ ক্রুজ হোক একটু বাড়ানো দরকার, বিশেষ করে উইকেন্ডের দিনগুলোতে, এটা আমার মনে হচ্ছে। আদারওয়াইজ যদি টয়লেটের একটা ছোট ব্যবস্থা করা যায় সেক্ষেত্রেও বেশ ভালো হয়। আর আমাদের জেটিঘাট ছাড়তেই সামনে যেটা আসে সেটা হচ্ছে আমাদের কলকাতার প্রাইড হাওড়া ব্রিজ, বাঁদিকে রয়েছে হাওড়া স্টেশন। এই ভিউটা সবসময়ের জন্যই ভীষণ ভীষণ আনন্দের, ভীষণ ভালো লাগার একটা জায়গা। আর এই হচ্ছে আমাদের সেকেন্ড হুগলি ব্রিজ, এই দিকে ঠিক তার মিডলটাতে আমরা রয়েছি। একদিকে রবীন্দ্র সেতু আর একদিকে বিদ্যাসাগর সেতু। এবার আমরা দেখে নিই আমাদের টিফিনে কি দিয়েছে। এই হলো আমাদের টিফিন, যেখানে রয়েছে এরকম একটি উইঙ্কিজের চকো কেক, তার সাথে প্রভুজির এরকম একটা ভুজিয়া, আর তার সাথে এরকম একটা ভেজিটেবল চপ টাইপের কিছু। এই হচ্ছে টোটাল টিফিন। খারাপ না, ভালোই, একটুখানি পেটটা ভরবার জন্য বেশ ভালো। তবে এনাদের উচিত এখানে একটা ছোট স্ন্যাক্স বার বা স্ন্যাক্স কাউন্টার টাইপের কিছু একটা যদি করা যায়, সে ব্যবস্থা করা, তাহলে কিন্তু আমার মনে হয় যে ভালো বিক্রি হবে। কারণ এই সময় অনেকেই তো ডিরেক্ট অফিস থেকে আসছেন, কাজ থেকে আসছেন, বাচ্চারা রয়েছে, তো সেক্ষেত্রে একটু এরকম কোল্ড ড্রিঙ্ক বা ছোট ছোট চিপসের প্যাকেট, ছোট ছোট স্ন্যাক্স, এই যে ভেজিটেবল চপ, চিকেন পকোড়া, এই টাইপের থাকলে মানুষ কিন্তু খাবেন, এটা আমার মনে হয়। আর শীতের সময় বিশেষ করে বা ক্লিয়ার ওয়েদার থাকলে এই গোল্ডেন আওয়ারটা মানে 4:30 থেকে 6:30 দারুণ লাগবে এই গঙ্গা বক্ষে। এটা আজকে তো একটু মেঘলা আছে, কিন্তু আমরা সন্ধেটা যদি পাই, মানে সন্ধে যদি অন্ধকার হয়ে যায় আর চারিদিকে লাইটগুলো জ্বলে যায়, তাহলেও কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। মানে আমাদের কলকাতা কিন্তু কোনো অংশে কম নয়, হ্যাঁ, আমরা শুধু এক্সপ্লোর করি না বলে তাই। ভেজিটেবল চপটা খাচ্ছি, ভালো টেস্ট। আচ্ছা, আর একটা কথা যেটা আপনাদেরকে বলার, যে টিকিট আমরা যে কাটছি বাইরে থেকে, এসি হোক কিংবা নন এসি, সেখানে কিন্তু কোনো সিট নাম্বার নেই। মানে এই যে আমরা এসিতে ঢুকে এখানে বসেছি, এটা কিন্তু আমরা মানে ইচ্ছা করে এসে এখানে বসেছি, আমরা অন্য কোনো সিটেও বসতে পারতাম, এটা ফাঁকা ছিল তাই এখানে বসে গেছি। মানে যখন আপনারা আগে আসবেন, আপনাদের পছন্দ মতো সিট আপনারা পছন্দ করে বসতে পারবেন। যদি লাস্টে আসেন একদম, মানে 30তম জন যদি আপনি হন, লাস্টে আসছেন, যে একটা সিট ফাঁকা পড়ে থাকবে সেখানেই বসতে হবে, এটা মাথায় রাখতে হবে। মানে বাইরেও তাই, নন এসিতেও তাই, কোনো জায়গাতেই মানে টিকিটের কোনো নাম্বার নেই। এটাও একটুখানি চেঞ্জ করা দরকার আমার মনে হয়। কিন্তু এটা ব্যাপার, আমরা এখন হাওড়া ব্রিজ ক্রস করছি আর কেউ সিটে বসে নেই, সবাই কিন্তু চলে গেছে সাইডে, সিট ফাঁকা। একদম হাওড়া ব্রিজের নিচে থেকে আমরা যাচ্ছি।
যখন দূরে কোথাও যাই এই ব্রিজের ওপর থেকে গিয়ে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরি, প্রতিবারে আপনাদেরকে সেটা দেখাই। আজকে এই ব্রিজের নিচে থেকে যাচ্ছি জলের ওপর দিয়ে ভাসতে ভাসতে, এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। ঠিক যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে এই ডেকটি হলো সকলের সবথেকে পছন্দের জায়গা। দেখুন সবাই এসে এই ডেকে ভিড় করেছেন, আর এখান থেকে আশপাশটা সবচাইতে সুন্দর দেখা যাচ্ছে। যেমন এখন আমরা দেখছি নিমতলা ঘাট, তার সাথে নিমতলা মহাশ্মশান, আর আমরা সবাই জানি এই নিমতলা মহাশ্মশানেই রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি। আমাদের ক্রুজ ছাড়ার পরে কিন্তু ক্রুজ কর্তৃপক্ষ আমাদের এন্টারটেনমেন্টের জন্য গান চালিয়ে দিয়েছে। গান শুনতে শুনতে আমরা যাচ্ছি, যদিও সাউন্ড সিস্টেমটা অতটা ভালো নয়। যাই হোক, তবে আরেকটা কথা যেটা আমার মনে হলো আপনাদেরকে জানিয়ে রাখা দরকার, টিফিন ওনারা যেটা দিয়েছেন তো দিয়েছেন, আদারওয়াইজ আপনারা কিন্তু এখানে বাইরের খাবার আনতে পারবেন। মানে আপনারা যদি চান যে আপনারা এখানে বসে খাবেন, সেক্ষেত্রে এখানে আসার আগে কিছু খাবার আপনারা নিজেরা কিনে এখানে নিয়ে চলে আসতে পারবেন। মানে এমনটা নয় যে এখানে বাইরের খাবার অ্যালাউড নয়, সেটা অ্যালাউড আছে। তবে হ্যাঁ, একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে এখানটায় মানে নোংরা করবেন না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। ডাস্টবিন দেওয়া রয়েছে, এখানে ভেতরেও ডাস্টবিন দেওয়া রয়েছে, বাইরেও ডাস্টবিন দেওয়া রয়েছে। যেটাই খাবেন গার্বেজটা ডাস্টবিনে ফেলবেন। আর একটা জিনিস আমার মনে হচ্ছিল যে এখানে খাবার জল যেটা পুচকি পুচকি দেওয়া হয়েছে, আজকে যেহেতু প্রচণ্ড গরম, জেনারেলি কলকাতায় এখন গরমই থাকে সারা বছর, না না ঠিক আছে, কোনো ব্যাপারই না, যেহেতু গরমই থাকে সারা বছর, তো সেই কারণে যদি আপনারা পারেন তো আপনারা নিজেরা জল ক্যারি করবেন, কারণ এখানে কিন্তু ওইটুকু জল ছাড়া আর কোনো জলেরও ব্যবস্থা নেই। এখন আমরা বাগবাজার ঘাট ক্রস করছি, আর আপনারা সবাই জানেন দুর্গাপুজোর দশমীতে বিসর্জন কিন্তু সবথেকে বেশি হয় এই বাগবাজার ঘাটে। বাগবাজার ঘাটের ঠিক পরেই রয়েছে মায়ের ঘাট। এখন আমরা মায়ের ঘাটের সামনে দিয়ে যাচ্ছি, আর এই ঘাটের অনতি দূরেই রয়েছে শ্রী শ্রী মা শারদার বাড়ি, বাগবাজারের অন্যতম পবিত্র এবং উল্লেখযোগ্য দর্শনীয় একটি স্থান এই মায়ের বাড়ি। এরপর আমরা এখন ক্রস করছি কাশীপুর ঘাট, আর যেখান থেকে অনতি দূরেই রয়েছে কাশীপুর রাজবাড়ি। এই রাজবাড়ি এবং কাশীপুর ঘাট ক্রস করবার পরেই এখানে বেশ কয়েকটি কলকারখানা রয়েছে। এখন আমরা দেখছি আমাদের ক্রুজের ঠিক উল্টো দিক থেকে যাচ্ছে কলকাতার আরও একটি বিখ্যাত ভিভাডা ক্রুজের মৎস্যকন্যা, যার নাম অহল্যা। এই ক্রুজটি 4টি শিফটে হয়, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং এবং ডিনার। এই ইভিনিং ক্রুজটির টাইমিং বিকেল 4টে থেকে সন্ধে 7টা। ল্যাভিশ বুফে নিয়ে মাথা পিছু খরচ হবে 1733 টাকা করে। ঘড়িতে ঠিক সময় 5:30। এখন আমরা চলে এসেছি একদম বেলুড় মঠের সামনে, মানে বেলুড় মঠের পাশ থেকেই যাচ্ছে আমাদের ক্রুজের একদম লেফট হ্যান্ড সাইডে বেলুড় মঠটা। এখন দারুণ সুন্দর লাগছে। বেশিরভাগ সময় আমরা দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে আসি নৌকাতে করে, লঞ্চে করে আর কি। আর এখন ক্রুজে চেপে এইভাবে বেলুড় মঠ দর্শন, ভীষণ সুন্দর। প্রচুর মানুষ রয়েছেন এখন বেলুড় মঠ এবং বেলুড় মঠ সংলগ্ন যে ঘাট রয়েছে সেই ঘাটে, ভালো দেখা যাচ্ছে। আজকে বাইরে প্রচণ্ড গরম, মানে আজকে যদি আমরা নন এসি টিকিট কাটতাম তাহলে খুব কষ্ট হতো। তবে অপূর্ব লাগছে এখান থেকে বেলুড় মঠ। আর এদিকে আমাদের কম্পার্টমেন্টের ভিতরে দেখুন, প্রত্যেকেই তার নিজের নিজের মতো করে এই সুন্দর মুহূর্তকে অক্ষয় করে রাখবার জন্য ব্যস্ত। বেলুড় মঠ ক্রস করলেই চোখের সামনে আসবে বেলুড়ের বিখ্যাত রাসবাড়ি বা রাধাকৃষ্ণ রাসবাড়ি। আনুমানিক 1890 খ্রিস্টাব্দে শ্রী শ্রী পূর্ণচন্দ্র দাঁ এই মন্দির তৈরি করেন। অর্থাৎ বয়সের তুলনায় এই মন্দির বেলুড় মঠের থেকেও কিন্তু প্রবীণ।
দেখতে দেখতে আমরা চলে এসেছি বালি ব্রিজে। এখন আমরা বালিতে অবস্থিত প্রধান যে দুটি ব্রিজ রয়েছে তার একেবারে নিচে থেকে যাচ্ছি। ডান দিকে যে ব্রিজটি, এটি হলো নিবেদিতা সেতু, এর ওপর থেকে শুধুমাত্র রয়েছে সড়ক পথ। আর বাঁ দিকের ব্রিজটি হলো পুরনো বালি ব্রিজ, যেটা বিবেকানন্দ ব্রিজ নামে পরিচিত। এখানে সড়ক এবং রেলপথ দুই রয়েছে। অসাধারণ, দুর্দান্ত লাগছে। ওয়াও, দারুণ দারুণ। তারপরেই চলে এসেছে আমাদের চোখের সামনে মায়ের মন্দির, দক্ষিণেশ্বরের মায়ের মন্দির। একদম গোধূলির আলোয় অসাধারণ সুন্দর দক্ষিণেশ্বর মায়ের মন্দির আমরা এখন দর্শন করছি। কি যে ভালো লাগছে। এই যে দক্ষিণেশ্বর ফেরিঘাট বা জেটি ঘাট, এখান থেকেই আমরা বেলুড়ে যাওয়ার জন্য লঞ্চে উঠি যখন আমরা দক্ষিণেশ্বর আসি বা দক্ষিণেশ্বর থেকে বেলুড়ে যাই। আজকে একদম অন্যরকম একটা অভিজ্ঞতা হচ্ছে। আর ঠিক এই ব্রিজ ক্রস করে দক্ষিণেশ্বরের মন্দির দর্শনের পরেই আমাদের ক্রুজ ইউ টার্ন করে ফিরতি পথ ধরল এবং আমরা যথারীতি আবার ক্রস করলাম বিবেকানন্দ ব্রিজ এবং নিবেদিতা সেতু। ঘড়িতে এখন সময় ঠিক 6টা, আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ক্রুজের ক্যাপ্টেনের কেবিনে। এখান থেকে আপনাদেরকে ভিউটা দেখাবো আর আমাদের ক্যাপ্টেনকেও দেখাবো। এই যে ক্যাপ্টেনের কেবিন থেকে সামনে এই রকম ভিউ। আমরা ব্যাক করছি এখন। ভীষণ সুন্দর আমরা এই ক্রুজটা করলাম, রাইডটা খুবই এনজয় করেছি, সবাই প্রত্যেকে খুব এনজয় করেছে। এখান থেকে উপরে আকাশে এখন প্লেনও দেখা যাচ্ছে, মানে অনেকগুলো এরোপ্লেন আমরা দেখছিলাম। এই হলো আমাদের আজকের ক্যাপ্টেন, এই দাদা। সামনে অনেক কিছু মেশিনপত্র রয়েছে আর এই এনারা রয়েছেন ওনার সহায়তায়। আমি একটা কথা বলবো, এখানে যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু ভীষণ হেল্পফুল, ভীষণই ভালো ওনাদের ব্যবহার। সবাইকে ওনারা ভীষণ কোঅপারেট করছেন, সেই জন্য আরও সকলের রাইডটা আরও এনজয়েবল হয়ে যাচ্ছে। এই স্পিডে চলছে এখন বোটটা, সামনে স্পিডোমিটারে সেটা দেখা যাচ্ছে। এইসব তো কিছুই আমি বুঝি না টুঝি না, কিন্তু অনেক রকম মেশিন দেখতে পাচ্ছি। আমরা ক্যাপ্টেনের কেবিনের বাইরে থেকে, মানে সাইডের দরজা থেকে একদম সামনেটাতে চলে এসেছি। মানে যেদিকে আমাদের ক্রুজটা যাচ্ছে এখানে কিন্তু কেউ নেই। হ্যাঁ, এই জায়গাটাতে আমি বলে ওনাদেরকে রিকোয়েস্ট করলাম এবং ওনারা সেটা রাজিও হলেন। যেটা আমি বলছিলাম যে এখানকার যারা স্টাফ রয়েছেন প্রচণ্ড কোঅপারেটিভ, খুব হেল্পফুল এবং সদা হাস্যমুখে ওনারা সবাইকে সাহায্য করছেন। তো সেই কারণের জন্য এই ক্লিপটা আপনাদেরকে দেখাতে পারছি এই জায়গাটাতে এসে। দারুণ সুন্দর লাগছে এখানে। মানে আমি এতক্ষণ বলছিলাম যে বাইরে গরম, ওই নন এসি পোর্শনটাতে প্রচণ্ড গরম লাগছে, কিন্তু এখানে এত সুন্দর মিষ্টি ঠান্ডা হাওয়া, এখানে দাঁড়ালেই মানে গঙ্গার সেই হাওয়াটাকে অনুভব করা যায় আর এসিতে ফিরে যেতে ইচ্ছা করে না। অসাধারণ সুন্দর। আজকে 6:10 বাজে এখন, তবে সন্ধ্যের আলো কিন্তু এখনও, মানে সন্ধ্যের অন্ধকার কিন্তু এখনও নামেনি, আকাশে অনেকটা আলো রয়েছে, সেই জন্য বাইরেটা পরিষ্কার দেখা যাচ্ছে। তবে একটা জিনিস কি, শীতের সময় যেটা হবে, এই সময় একদম সন্ধে নেমে যাবে, চারপাশের আলোগুলো আরও ঝলমল করে উঠবে, সেটার একটা আলাদা বিউটি কিন্তু আপনারা দেখতে পাবেন। তবে এই বিউটিটাও কম কিছু না, দারুণ এনজয় করছিলাম এতক্ষণ ভেতরে। তবে এই জায়গাটাতে আসার পর আমাদের আজকের মানে পুরো ট্রিপটা যেন 16 কলা পূর্ণতা পেল। আর এই যে আমার একদম সামনেই হচ্ছে ক্যাপ্টেনের কেবিন, যেটা ভেতর থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম, বাইরে থেকে লুকটা এই রকম। এখানে ওনারা সিসিটিভিতে পুরো বোর্ডটা মনিটর করছে, ওখানে দেখুন সিসিটিভির স্ক্রিনও রয়েছে। বাইরে এখানে মাইক্রোফোন রয়েছে, যেখানে অ্যানাউন্সমেন্ট বা গান বাজনা যেগুলো হয় সেগুলো শোনা যায়। সারাদিনের কর্মব্যস্ততার শেষে প্রতিটি শহুরে মানুষ ফিরছেন তার নিজ নিজ আশ্রয়ে। মাঝগঙ্গার ক্রুজ থেকে হাওড়া ব্রিজের দিকে তাকালে সেই গতিময়তা খুব সহজেই চোখের লেন্সে ধরা পড়ে। আর এদিকে গঙ্গায় আমাদের ক্রুজও
তার নির্দিষ্ট গতি বজায় রেখে প্রত্যেকটি যাত্রীকে স্মৃতির ডালি উপহার দিয়ে শেষ করতে চলেছে তার আজকের যাত্রাপথ। ঘড়িতে এখন সময় ঠিক 6:22। আমরা প্রায় আমাদের ঘাটের কাছাকাছি চলে এসেছি। আর ঠিক যেমনটা কিছুক্ষণ আগে বলছিলাম যে এই সন্ধে হওয়ার সাথে সাথে এই যে চারিদিকের আলোগুলো জ্বলে যায় না, গঙ্গার ওপর থেকে চারপাশটা এত ভালো দেখতে লাগে। এই যে বোটগুলো যাচ্ছে, ছোট ছোট স্টিমারগুলো যাচ্ছে, আর তার পিছনে গ্যাঞ্জেস কুইন নামে আরেকটি বোট রয়েছে, লঞ্চ রয়েছে, ওটিও যাচ্ছে। ওইগুলো সব আলোগুলো জ্বলে গেছে। নতুনত্ব একটা জিনিসটা বেশ ভালো লাগলো। এটা যদি আরেকটু মডিফিকেশান করা হয়, যেমন ধরুন একটুখানি স্ন্যাক্স দিয়েছে যথেষ্ট ভালো, একটু যদি চা বা কফি জাতীয় কিছু দিত, অথবা একটা ছোট্ট বাচ্চাদের, এই বাচ্চাগুলো রয়েছে দেখছি বা বয়স্ক লোকেরাও আছে, এর জন্য যদি একটা ছোট টয়লেট মতো করে তাহলে এটা আরও ভালো। আর মানে আমার মনে হয় এটা পরে আস্তে আস্তে চালু হবে, কিন্তু সবে নতুন বলেই হয়তো হচ্ছে। ওভারঅল আপনার ভালো লেগেছে? ভালো লেগেছে। থ্যাংক ইউ। দেখতে দেখতে আমরা শিপিং জেটিতে চলে এলাম। আমাদের ক্রুজ যেখান থেকে ছেড়েছিল, মানে মিলেনিয়াম পার্কের সেই শিপিং জেটিতে আমরা আবার ফিরে এসেছি। আগে তোমার নামটা বলো। আমার নাম ওয়াহিদা রহমান। কোথা থেকে এসেছো? আমি আসাম থেকে। আসাম থেকে? আচ্ছা, কেমন লাগলো? খুব ভালো লাগলো, এনজয় করলাম। ওভারঅল ক্রুজটা ভালোই ছিল। ভালোই ছিল। আর কোনো রকম কোনো শিকায়ত কিছু? না, ওরকম তো কিছু নাই, উই এনজয়। ঠিক আছে। সবাই আসাম থেকে? হ্যাঁ। ও আচ্ছা, আপনারা আসাম থেকে এসেছেন। কেমন লাগলো? মোৰ ভালে লাগিছে। এনে মই অসমৰ পৰা আহিছোঁ। আচ্ছা, আমাদেরও খুব ভালো লেগেছে যে আপনারা এখানে এসেছেন, এটা এনজয় করেছেন, সেজন্য আমাদেরও খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আমাদের জার্নি শেষ। দারুণ লাগলো, ভীষণ ভালো অভিজ্ঞতা। ছোট ছোট যেটুকু অনুযোগ রয়েছে আশা করি সেটা সময়ের সাথে সাথে রেকটিফাই হয়ে যাবে। এখন আমরা এখান থেকে নেমে যাচ্ছি। দেখছি যে এখানে কিন্তু বাইরে থেকে প্রচুর মানুষ এসেছেন, মানে বাইরের রাজ্য থেকেও মানে এসেছেন আর কি। এটা দেখে খুব ভালো লাগছে এবং প্রত্যেকেই খুব এনজয় করছেন। বিশেষ করে বাচ্চারা কিন্তু ভীষণ এনজয় করছেন এই জার্নিটা। তো সেই জন্য আমি বলবো, এখনও যারা এই জার্নিটা এক্সপিরিয়েন্স করেননি, ঝটপট চলে আসুন আর এক্সপিরিয়েন্স করুন কলকাতার প্রথম ওয়াটার ক্রুজ ঢেউ। আচ্ছা, এই যে নামার পরে দেখলাম যে সাথে সাথে কিন্তু ওনারা এরকম একটা তার জুড়ে দিলেন, ওইখানে একটা মেশিন রয়েছে সেটার সাথে। এটি হলো এই ক্রুজের চার্জিং পয়েন্ট। যেটা বলছিলাম যে এটা একটা ইলেকট্রিক ক্রুজ, তো সে কারণে এই চার্জিং পয়েন্টে কিন্তু এটা চার্জ দেওয়া হচ্ছে। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 নতুন একটি করে ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। তাই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা ভ্রমণের গল্প নিয়ে আপনাদের সকলের সঙ্গে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।